আমাদের এই আধুনিক জীবনে নানান রোগের সংক্রমণ বেড়েছে, আমাদের বিস্তার বেড়েছে আমাদের শরীরে বিভিন্ন অসুখের। আমরা ঘরে ঘরে দেখি ডায়াবেটিস, দেখি হৃদরোগ এবং ক্যান্সারের মতো জটিল অসুখের বিস্তার। এই যে এত সব অসুখ, এই অসুখগুলোর কোনো কমন অথবা সাধারণ কোনো সূত্র আছে কিনা যার মাধ্যমে এই অসুখগুলোকে আমরা মোকাবেলা করতে পারি? আজ আমরা সেই বিষয়ে আলোচনা করব। আমাদের আজকের বিষয় সর্বরোগের মহৌষধ। জটিল যাই হোক না কোনো অসুখ, আমরা খুঁজব কিভাবে এই অসুখগুলো আমরা চিকিৎসার আওতায় আনতে পারি, আমাদের যে প্রতিরোধ ব্যবস্থা আছে তার অধীনে আনতে পারি। এ বিষয়ে কথা বলার জন্য আমরা এমন একজনকে পেয়েছি যিনি একজন বাংলাদেশের অন্যতম স্বনামধন্য মেডিসিন বিশেষজ্ঞ। আমরা তার সাথে আলোচনায় যাই এবং আজকের যে বিষয় আছে তাই আলোচনার সূত্র খুঁজব। আমাদের সাথে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার খান আবুল কালাম আজাদ। তিনি মেডিসিন বিশেষজ্ঞ, পপুলার মেডিকেল কলেজ হাসপাতাল, সাবেক অধ্যক্ষ ঢাকা মেডিকেল কলেজ, সাবেক সভাপতি বাংলাদেশ সোসাইটি অফ মেডিসিন এবং তিনি রেজিস্ট্রার বাংলাদেশ মেডিকেল এডুকেশন অ্যাক্রিডিটেশন কাউন্সিল। ডক্টর আবুল কালাম আজাদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। আমরা যে বিষয়টি বলছি সর্বরোগের মহৌষধ, এই কথাটি আমাদের এই যে ফর্মাল যে আলোচনা, আনুষ্ঠানিক যে আলোচনা, সেখানে অত বেশি আসে না। আমরা শব্দটিকে বেশিরভাগ সময় আমাদের যেই আমরা বলতে পারি নন কনভেনশনাল মেডিসিন যেটা আছে অথবা কবিরাজি ভাষার একটি শব্দ হিসেবে পেয়েছি। কিন্তু আপনারা যেই চিকিৎসা দেন মানুষকে এবং আমরা যে জটিল অসুখগুলোর কথা বললাম, সেই অসুস্থতায়ও আমরা কি এমন সাধারণ জিনিস পেয়েছি বা পেতে পারি যেগুলো আমাদের এই অসুস্থতাগুলোকে মোকাবেলা করতে সহযোগিতা করতে পারে, সেটি আমরা খুঁজব। কিন্তু তার আগে একটু জানতে চাই যে এই জটিল অসুখগুলোর কথা বললাম সেগুলো আসলে কতখানি বেড়েছে এবং আমাদের দেশে এই জটিল অসুখগুলোর বিস্তার কতখানি? ধন্যবাদ। একটা সময় ছিল যখন আমাদের এই অঞ্চলে আমরা দেখতাম যে আপনার সংক্রামক রোগের আধিক্য ছিল এবং সংক্রামক রোগের কারণে মানুষের মৃত্যু অনেক ছোট বয়সেই হতো, বাচ্চারা মারা যেতেন, বিভিন্ন ইনফেকশনে মানুষের গড় আয়ু অনেক কম হতো। এবং এই কারণে আমাদের যখন টিকার ব্যবস্থা হলো, বিভিন্ন টিকা আবিষ্কার হলো, তখন আমাদের এই সংক্রামক ব্যাধির মাত্রাটা একটু কমে আসতে লাগলো এবং আমরা এটাকে ভালোভাবে ফাইট করতে লাগলাম। একটা ভালো উদাহরণ হলো যে কোভিড-19 ইনফেকশন, এবং আমাদের দ্রুত ভ্যাকসিন আবিষ্কার হওয়ায় আমরা ভ্যাকসিনেশনের কারণে অনেকটা প্রোটেকশন দিতে আল্লাহর রহমতে সক্ষম হয়েছে। কিন্তু এর পাশাপাশি মানুষের কিন্তু প্রথম থেকেই আপনার কিছু কিছু এটাকে আমরা বলি অসংক্রামক ব্যাধি, অর্থাৎ নন কমিউনিকেবল ডিজিজ, মানে একজন থেকে আরেকজন যাবে না, কিন্তু বংশ পরম্পরায় অনেক রকম রোগ থাকতে পারে, যেমন হাই ব্লাড প্রেশার, হার্টের অসুখ, ব্রেইনের অসুখ যেটা স্ট্রোকের মতো অসুখ, তারপরে আপনার কিডনির অসুখ, বিভিন্ন ক্যান্সার। এবং এই যে রোগগুলো এত বিস্তার লাভ করতে লাগলো, যদি আপনি দেখেন যে এই গত 20 বছরে আমাদের যেখানে আপনার সংক্রামক ব্যাধির সংখ্যা এবং আপনার অসংক্রামক, এটা একটা সময় মনে হতো যে আমাদের এই অঞ্চলে ডায়াবেটিস হবে না, ডায়াবেটিস বড় লোকের অসুখ, হাই ব্লাড প্রেশার বড় লোকের অসুখ, আপনার হার্টের অসুখ হয় বড় লোকদের। এবং আমাদের ধরেন আজকে 50-60 বছর আগে বাংলাদেশের মানুষের কত পার্সেন্ট তারা ডায়াবেটিস সম্বন্ধে জানতেন ধারণা ছিল না। আমাদের ডায়াবেটিক হসপিটাল হলো এবং আমরা জানতে পারি যে এখানে ব্লাড সুগার পরীক্ষা করে আপনার বের করা যায়। সো এটা ধরেন 60-এর দশকের কথা, এর আগে এটা সম্বন্ধে কোনো রকম সচেতনতা তৈরি হয়নি। তারপরেও কিন্তু মানুষের ধারণা ছিল যে না, ডায়াবেটিস আমাদের অঞ্চলের নয়। এবং এইগুলো রোগগুলো আস্তে আস্তে দেখা গেল যে এরা প্রায় সমান সমান অবস্থানে এখন। আমাদের সংক্রামক এখনও রয়েছে, আমাদের এখনও আপনার কলেরা হচ্ছে, আমাদের এখনও আপনার চিকেন পক্স হচ্ছে, মিজলস হচ্ছে, কিন্তু এর পাশাপাশি আপনার আমাদের অসংক্রামক রোগ অলমোস্ট ইকুয়াল একটা অবস্থানে এসছে। এবং সেটা দেখা যায় যে আমাদের 2019 সালের পরিসংখ্যান অনুযায়ী এটা প্রায় দুইজনেই কাছাকাছি। এবং সেই জন্য আমি বলবো যে মানুষ যতই এখন আপনার আধুনিক জীবনযাপনে নিজেকে নিয়োজিত করছেন, এর সাথে সাথে এই অসংক্রামক ব্যাধিগুলো আমাদেরকে বেশি পেয়ে বসছে। এবং এটা একটা সারা গ্লোবাল থ্রেট, এখন সারা পৃথিবীতে একই রকমভাবে এখানে জাত, বর্ণ, ধর্ম নির্বিশেষে সকল শ্রেণীর মানুষের জন্য এখন এটা হচ্ছে নন কমিউনিকেবল ডিজিজ একটা থ্রেট। এবং আপনি আমাকে এটা বললেন এবং একটা জিনিস বললেন যে মানে সর্বরোগ,
জি। এই যে আপনি ধরেন প্রাচীনকালে যখন মিশরে আপনার প্র্যাকটিস শুরু হলো যে মানুষ কী করে ঔষধ তৈরি করবে একটা বিভিন্ন রোগে, আপনারা দেখবেন যে প্রকৃতির থেকে উপাদান নিয়ে মানুষ করতো। ঔষধের কথাটা যখনই মনে হয় তখন মনে হয় আলাদা একটা জিনিস, কিন্তু আপনি যে বিষয়টি বলেছেন সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সর্বরোগের মহৌষধ, আমি এমন একটা আপনার তাকে এরকম পিল দিয়ে দেব না যে পিলটা খাবেন তার আয়ু বেড়ে যাবে এবং তিনি সব রোগ থেকে মুক্ত হবেন। সেরকম পিলের স্বপ্নও মানুষ দেখেছেন, এরকম অনেক কাল্পনিক জি। ছবিও রয়েছে। ছবিও রয়েছে। কিন্তু আমাদের জন্য যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ, আপনি যে বিষয়টির অবতারণা করেছেন সেটা হলো, যদি দেখেন যে একটা মানুষের শরীর, যে সেখানে আমার তিনটা জিনিসের আমি বলবো যে খুব বেশি ইম্পর্টেন্ট। একটা হচ্ছে আমার ইমিডিয়েটলি অক্সিজেন দরকার আমার সেলগুলোকে সার্ভাইভ করার জন্য। এই অক্সিজেনের সাথে আমার শরীরে পানির দরকার, ওয়াটার। এই যে অক্সিজেন, পানি, এর সাথে এই জিনিসগুলোকে কাজ করার জন্য, সেলগুলোকে তার নর্মাল রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ করানোর জন্য মেটাবলিক প্রসেস, আমার নিউট্রিশন দরকার। তাহলে এই তিনটা জিনিস, আমার অক্সিজেন, আমার ওয়াটার এবং আমার নিউট্রিশন, এবং তিনটার ব্যালেন্সে একটা মানুষের নর্মাল একটা শরীর গঠন হয়। এবং এই তিনটাকে যদি আমি ব্যালেন্স রাখতে পারি, এই তিনটার ব্যালেন্সটাই হচ্ছে সর্বরোগের মহৌষধ। ঔষধ। অনেক ধন্যবাদ ডক্টর আবুল কালাম আজাদ। আমরা এই বিষয়টা আরও একটু গভীরে যাব। আমরা দর্শক আপনাদেরকে বলে রাখি যে আজকে অনেক বিষয়ে আলাপ আলোচনায় আসবে, কিন্তু আপনাদের যদি নিজস্ব কোনো প্রশ্ন থাকে, কোনো অভিমত থাকে, সেটিও কিন্তু আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে আজকে জিজ্ঞেস করতে পারেন আমাদের আজকে যে অতিথি ডক্টর খান আবুল কালাম আজাদকে। আমরা এবার একটু আসি যে ধরা যাক এই যে হৃদরোগের কথা বলছি, অথবা এই কিডনি রোগের কথা আপনি তুলেছেন, ক্যান্সারের প্রসঙ্গ তুলেছেন, এই যে বিভিন্ন রকমের অসুখ, ডায়াবেটিস সহ সব কিছুর কমন কি কোনো ফ্যাক্টর আছে, যেই ফ্যাক্টরগুলোর কারণে, যেই উপাদানগুলোর কারণে, আমাদের জীবনাচরণ কোনো একটা বিশেষ বৈশিষ্ট্যের কারণে এই অসুখগুলো বেশি ত্বরান্বিত হতে পারে, আমরা বেশি ভুগতে পারি, এরকম কি কি থ্রেট আছে? ধন্যবাদ। যদি আপনি বলেন যে আমাদের যদি এই যে রক্তর কথা বললাম, আমাদের যে অক্সিজেন লাগবে, অক্সিজেন রক্ত দিয়ে প্রবাহিত হয়। এই মানুষের জীবনটাই আপনার এই রক্তের চলন শক্তির উপরে নির্ভর করে। আপনার রক্তটা অক্সিজেন যাবে, আমি নিঃশ্বাস নিই, হৃৎপিণ্ড এই রক্তটাকে পাম্প করে বিভিন্ন অর্গানে পৌঁছে দিচ্ছে। তাহলে এই যে একটা সমন্বয়, আপনি অক্সিজেন প্রকৃতি থেকেই পাচ্ছেন এবং আপনার শরীরে প্রাকৃতিকভাবেই তৈরি হয়েছে রক্তনালী। তো এটা আস্তে আস্তে কাজ করতে করতে রক্তনালীর যে ক্ষমতা, এটা বয়স হলে একটু পরিবর্তিত হয়। আচ্ছা। এবং এই পরিবর্তনটা, এটা আপনি নন মডিফায়েবল, আপনি এটা মডিফিকেশন করতে পারবেন না। এটাকে আমরা, যে কারণে রক্তনালীগুলোর অসুখ হয়, সেইটা আপনার অ্যাথেরোস্ক্লেরোসিস বলে। অর্থাৎ যতই আমি বয়স্ক হব, আমার বয়স বাড়বে, তার সাথে সাথে রক্তনালীর ক্ষমতা, রক্ত বহনের কমে যাবে। রক্তনালীগুলো আপনার আপনার দেয়ালগুলো শক্ত হয়ে যায়। আচ্ছা। এবং তার যে আপনার যে ইলাস্টিসিটি, এটা কমে আসে। এবং সেখানে যে রক্তের প্রবাহের জন্য সে যে নিজেকে বাড়াবে কমাবে, সেটা পারে না, এবং সেটার জন্য রিজিড থাকে, এবং রক্ত অত্যন্ত কঠিনভাবে সেখান দিয়ে প্রবাহিত হয় এবং রক্তচাপ বেড়ে যায়। এরকম কতগুলো ফ্যাক্টর রয়েছে যে বয়সটাকে আপনি ইগনোর করতে পারবেন না। কোনো কোনো অঞ্চলের মানুষ, তাদেরকে আপনি ইগনোর করতে পারবেন না, এই অঞ্চলে এই রোগ হয়। এগুলো নন মডিফায়েবল। কিছু কিছু রোগ মেয়েদের বেশি হয়, কিছু কিছু রোগ ছেলেদের বেশি হয়, অর্থাৎ পুরুষ এবং মহিলার ক্ষেত্রে। এগুলো আমরা বলি নন মডিফায়েবল। কিন্তু আজকে আমি যেটা গুরুত্ব দিতে চাই সেটা হলো মডিফায়েবল, যে ফ্যাক্টরগুলো আমাদের সবার জেনে রাখা দরকার। এবং যদি বলেন এই ফ্যাক্টরগুলো যদি আমরা জেনে নেই এবং কি করলে এই ফ্যাক্টরগুলো থেকে মুক্ত থাকতে পারবো, তাহলে আমার কিন্তু সর্বরোগের মহৌষধ এই জায়গাটাই দাঁড়িয়ে যাবে। তাহলে আমি একে একে বলি। প্রথম ফ্যাক্টর হচ্ছে আমাদের যদি মানে কাজের প্রতি অনীহা, অর্থাৎ আমি যদি এক্সারসাইজ না করি, আমি বলবো যে এই রকম একটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনাকে রেগুলার, আপনি যদি অন্য কোনো কাজও না করেন, আপনি হাঁটুন। আপনি হাঁটুন, সর্বরোগের মহৌষধের প্রথম ধাপটি আপনি বেরিয়ে যাবেন। আচ্ছা। আপনি হাঁটলে আপনার রক্ত প্রবাহ ভালো হবে, আপনার মাংসের শক্তি বাড়বে, আপনার হৃৎপিণ্ডের মাংসের সংকোচন বাড়বে, সেখানে রক্ত ভালোভাবে যাবে এবং সেখান থেকে রক্ত মস্তিষ্কে বলেন, কিডনি বলেন, সমস্ত খাদ্যনালীর বিভিন্ন জায়গায়, সমস্ত জায়গায় প্রবাহিত হবে।
এই যারা এক্সারসাইজ বাদ দিয়ে সিডেন্টারি লাইফ অর্থাৎ অকর্মণ্য অলস একটা জীবনযাপন করেন, তিনি হাতকে খেলাচ্ছেন না, তিনি পাকে খেলাচ্ছেন না, তিনি মুভ করছেন না, তাদের সবচেয়ে বেশি রিস্ক হয় এই প্রত্যেকটা রোগে। আপনি যদি বলেন কিডনির রোগ, সেটাও বেশি হয়। আপনি যত এক্সারসাইজ করবেন কিডনিতে ব্লাড ফ্লো বাড়বে। আমাদের যখন বয়স বেশি হচ্ছে, কিডনির মধ্যে যে আপনার এক্সক্রিশন হবে, নিষ্কাশন হবে, তার জন্য রক্তটা তো ময়লাগুলোকে নিয়ে যাবে কিডনিতে, সেটা নিয়ে যেতে পারে না। আপনি যত এক্সারসাইজ করবেন কিডনির অ্যাক্টিভিটি বাড়বে, হার্টের অ্যাক্টিভিটি বাড়বে, ব্রেইনের অ্যাক্টিভিটি বাড়বে। আপনি দেখবেন যে এতে আপনার চিন্তার শক্তি বাড়বে, বুদ্ধিমত্তা বাড়বে, জীবনের প্রতি ভালোবাসা বাড়বে, অন্যের জন্য কিছু করার ইচ্ছে হবে। 1 নম্বর আমি বলবো এক্সারসাইজ। এটার অনেক রকম প্রক্রিয়া রয়েছে। আমি বলবো যে আপনার কিছু জানার দরকার নেই, আপনি একটু হাঁটবেন, শরীরটা ঘামবে, আপনি ঘামটা মুছে নিয়ে ফ্রেশ হয়ে আপনি আপনার কাজ করতে লেগে যান। এটা একটা সপ্তাহে কমপক্ষে 5 দিন 30 মিনিট করে ঘাম তৈরি করে হাঁটবেন। এটা হলো তার 1 নম্বর সর্বরোগের মহৌষধ। দ্বিতীয় হচ্ছে আমাকে খাবার তৈরি করার চিন্তা করতে হবে। আমি বলেছি যে আমার অক্সিজেন আসলো, আমার রক্ত প্রবাহ হলো, আমার নিউট্রিশনের ব্যালেন্স দরকার। এই নিউট্রিশনের ব্যালেন্সটাই আমাদের এখন অনেক জায়গায় অনেক রকম কারিগররা পরিবর্তন করে দিয়েছেন। কেউ কিটো ডায়েট করছেন, কেউ বলছেন যে নো কার্ব ইত্যাদি, অত্যন্ত একটা ভ্রান্তিমূলক ব্যাপার। আপনাকে একটা ব্যালেন্স ডায়েট, সুষম খাবার তৈরি করতে হবে। সেটা কী রকম? আমার ওখানে ব্যালেন্স ডায়েটে কার্বোহাইড্রেট থাকবে, অর্থাৎ শর্করা জাতীয় খাবার। 60% আমার কার্বোহাইড্রেট থাকবে। 60% আপনি যদি কার্বোহাইড্রেট না দেন, তাদের স্ট্রোকের ঝুঁকি, হার্টের ঝুঁকি 50 ভাগ বেড়ে যায়। দুঃখজনক হলেও সত্য, অনেকে মনে করেন যে না, কার্বোহাইড্রেট খেলে আমার শরীরে চর্বি জমবে, আমার এইটা কার্বোহাইড্রেট খাওয়া যাবে না। কিন্তু মনে রাখতে হবে কার্বোহাইড্রেট হচ্ছে আমাদের এনার্জির মূল সূত্র, এবং সেই এনার্জিটা আমরা পাই কার্বোহাইড্রেট থেকে। অর্থাৎ প্রধান যে অংশটা তৈরি হবে মোর দেন 50%, অর্থাৎ 60% থেকে 70% আপনার কার্বোহাইড্রেট থেকে নেবেন, 25 থেকে 30% আপনি প্রোটিন থেকে নেবেন, আমিষ। মাছ, মাংস, ডিম, ডাল, দুধ, এগুলো হলো আমিষ খাবার। এখান থেকে আপনি 25 থেকে 30 ভাগ নেবেন। এবং অনেকে বলেন যে আমি কোনো ফ্যাট খাবো না। নো, আপনার শরীরে স্বাভাবিক কাজ করার জন্য আপনি দেখেন আমার চামড়ার নিচের যদি একটু ফ্যাট না থাকে, আপনাকে মানুষ বলেই চেনা যাবে না। আপনার যে কত রকম শরীরে হরমোনাল ফাংশন আমার তৈরি হয় এই কোলেস্টেরল থেকে। যেমন আমি বলি যে টেস্টোস্টেরন পুরুষের হরমোন, এটা তো কোলেস্টেরল থেকেই তৈরি। তা আপনাকে তো সেই জন্য ফ্যাট লাগবে। 9 to 10% আপনাকে ফ্যাট থেকে নিতে হবে। এর সাথে আপনি দেখবেন যে ওই খাবারগুলোর মধ্যে আপনার যথেষ্ট পরিমাণ মিনারেলস, ভিটামিনস এবং আপনি যথেষ্ট পরিমাণ পানি পান করছেন কিনা, এইটা হলো একটা সব মিলিয়ে একটা ব্যালেন্স ডায়েট। এই ব্যালেন্স ডায়েটটা আপনার যে উচ্চতা এবং ওই উচ্চতায় আপনার বয়স অনুযায়ী কি পরিমাণ ওজন হতে হয়, এটা আপনি ইজিলি ক্যালকুলেট করতে পারবেন। আজকাল খুব সহজ। এটাকে আমরা বলি বিএমআই, উচ্চতা অনুযায়ী ওজন কি হবে। এই বিএমআইটা ঠিক রেখে আমার ক্যালোরি ঠিক করতে হবে। যিনি খুব কায়িক পরিশ্রম বেশি করছেন, যিনি আমাদের দেশে অনেকে রিক্সা চালায়, আমাদের দেশে অনেকে ঠেলাগাড়ি চালায়, অনেকে শ্রমিকরা ভারী কাজ করছেন, কনস্ট্রাকশনে কাজ করছেন, তাদের ক্যালোরি একটু বেশি হবে। যে মা প্রেগনেন্ট, তার ক্যালোরি একটু বেশি হবে। যেমন মনে করেন আপনি যদি এই যেভাবে বসে শিক্ষকতা করি, পড়াই, আমার যদি 1400 থেকে 1600 ক্যালোরি হয়, একজন মা যিনি প্রেগনেন্ট তার 1800 ক্যালোরি হবে। এবং যিনি যখন বাচ্চাকে দুধ খাওয়াচ্ছেন তখন 2000 ক্যালোরি হবে। আচ্ছা, এটা ওই অবস্থা অনুযায়ী তাকে ঠিক করতে হবে এবং সেই অনুযায়ী ক্যালোরি দিতে হবে। এটা হলো 2 নম্বর, হলো খাবার আমাকে করতে হবে। 3 নম্বর, আপনি দেখবেন যে আপনার শরীরে চর্বি জমা হচ্ছে কিনা। আপনার জেনেটিক কারণে হতে পারে এবং আপনার নিজের কাজের জন্য, আমার খাবারের প্যাটার্নের জন্য আমার শরীরে চর্বি জমা হতে পারে, কোলেস্টেরল জমা হতে পারে। আমাদের এখানে বিভিন্ন রকম কোলেস্টেরল রয়েছে এবং সেই কোলেস্টেরলগুলো যদি আধিক্য হয় তাহলে আমার একটা রিস্ক ফ্যাক্টর বেড়ে যায়। এই জন্য আমাকে এটা চেক করতে হবে। একই সাথে আমাকে দেখতে হবে আমার ব্লাড প্রেশারটা বেড়ে যাচ্ছে কিনা। এই জন্য নিয়মিত আমার একটা ব্লাড প্রেশার ডক্টরের কাছে গিয়ে, একজন অভিজ্ঞ ডক্টর যিনি ভালো একটা মেশিন দিয়ে ব্লাড প্রেশার মেপে বলতে পারবেন, সিদ্ধান্ত নিতে পারবেন, তার কাছে ব্লাড প্রেশারটা মাপতে হবে। এরপরে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমার ডায়াবেটিস হচ্ছে কিনা, এই ব্লাড সুগারটা রেগুলার চেক করা।
যদি ব্লাড সুগার বাড়তে শুরু করে, যেই লেভেলে গেলে আমি একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে আমার ওষুধ খেতে হবে কিনা সেটা দেখা, এবং এইটা যদি করতে পারি তাহলে আমার অনেক রকম জটিলতা অ্যাভয়েড করা যাবে। আর একটি জিনিসের উপর আমি বলবো যে মানসিক চাপ, এটা আজকে আমাদের এখন প্রত্যেকের এত বেশি অঙ্গাঙ্গিভাবে মিশে গিয়েছে, আমরা হাসতে পারি না। আপনি দিনের মধ্যে কতক্ষণ নিজে নিজে হাসবেন? আপনি কমিক্স পড়েন, আপনি জোকস পড়েন, আপনি কার্টুন ছবি দেখেন বাচ্চার সাথে বসে বসে, আপনি টম অ্যান্ড জেরি দেখে খিলখিল করে হাসেন, আপনি নিজে বাথরুমে গিয়ে কতক্ষণ হাসেন। আপনি যে কাজ রয়েছে, আপনার যা ক্ষমতা রয়েছে ওইটুকুন আপনি চিন্তা করুন, এর বাইরে আপনার চিন্তা আনার দরকার নেই। আমার এটা হতে হবে, ওটা হতে হবে, আমার এর সাথে কম্পেয়ার করা, এগুলো বাদ দিয়ে দিতে হবে। যদি এই ফ্যাক্টরগুলো সবই প্রিভেন্টেবল, যদি আমি করতে পারি, এটাই হচ্ছে সর্বরোগের মহৌষধ। সবচেয়ে ভালো একটি ফর্মুলা, আসলে কমপ্লিট একটি ফর্মুলা। অনেক ধন্যবাদ ডক্টর আবুল কালাম আজাদ। আমরা একজন দর্শক যুক্ত হয়ে আছেন সম্ভবত অনেকক্ষণ ধরে, আমরা তার প্রশ্নটি নিয়ে বিরতিতে যাব, তারপরে এসে উত্তরটি নেব। দর্শক, আপনি যদি এখনো যুক্ত থাকেন আমাদের সাথে, তাহলে পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হচ্ছে, আমি বলতেছি চট্টগ্রাম মিরেশ্বর থেকে। আমার 4-5 মাস ধরে আমার ঘুম হয় না, টোটালি ঘুম হয় না। মেডিসিন ডাক্তার দেখাচ্ছি, ওষুধ দিয়েছে, ঘুম ওষুধ খেলে ঘুম হয় না, চোখে ব্যথা লাগে, চোখ অন্ধকার লাগে, মাথাটা অশান্তি করে, বুঝে অশান্তি করে, ভালো লাগে না আমার। আচ্ছা, আপনার বয়স কত একটু বলে রাখবেন? হচ্ছে আমার 34। 34। আচ্ছা, কি কাজ করেন? আমি আগে ব্যবসা করছিলাম, ভালো লাগে, চলে গিয়ে বিদেশ গেছিলাম, বিদেশ থেকে চলে আসছি একবারে, তো অশান্তি লাগে, মানে ঘুম হয় না বিদেশে। আচ্ছা, এই জন্য আমি চলে আসছি। জি, অনেক ধন্যবাদ দর্শক। ধন্যবাদ। আমাদের যিনি দর্শক মিরেশ্বরাই থেকে যুক্ত হয়েছেন, তাকে আমি ধন্যবাদ জানাই যে তিনি অকপটে বলেছেন একটা কথা। এবং আপনি দেখেন, এক নম্বর কথা হচ্ছে তিনি একজন পুরুষ যিনি আমাদের সমাজের কাঠামোতে সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকবেন, নিজের পরিবারের জন্য দেখভাল করবেন। 2 নম্বর হচ্ছেন তিনি মাত্র 34 বছরের একজন ব্যক্তি। মানুষের যদি গড় আয়ু 73 বছর হয় বা 72 বছর হয়, তিনি এখন জীবনের শ্রেষ্ঠতম সময়টা পার করছেন। সেই সময়টায় তিনি, আপনি বলছেন যে আমার ঘুম হয় না, তো ঘুম হয় না এটা বলতে আমরা যেটা বুঝি যে সেটা রাতের বেলার যে আমাদের স্বাভাবিক ঘুম, যেটা আমাদের শরীরের জন্য নির্ধারিত হয়েছে। আমি যখন তখন ঘুমাবো না, আমি দুপুরে খাবার পরে একটু ভাত ঘুম দিতে পারি, বিশ্রাম নিতে পারি, কিন্তু আসল ঘুমটা আমার যে 6 থেকে 7 ঘন্টা, সেটা আমি রাতের বেলা ঘুমাবো। এই রাতের ঘুমটা যখনই আমাদের বিরক্তপূর্ণ হয়, ভেঙে যায়, অথবা ঘুম আসেই না, সেটাকে আমরা বলি যে আমার ঘুম হয় না। তাহলে এটার ব্যাপারটা এখন আমাদের যেটা হলো, কাজ হলো যে আপনি সারাদিন কাজ করবেন, আপনি পরিশ্রম করেন, শারীরিক করেন, মানসিক করেন, তারপরে আপনি সময়টা রেখে দেবেন আপনার একেবারে নিজের শরীরকে রিফ্রেশ করার জন্য। আপনি কম্পিউটারে রিফ্রেশ করাটা ভালো বোঝেন, কম্পিউটারকে কাজ করার পরে একটু রিফ্রেশ করে নেই, বা কম্পিউটারকে নতুন করে কাজ করার জন্য রিফ্রেশ করা দরকার। মানুষের রিফ্রেশ করার একটা বড় অংশ হচ্ছে যে আমাকে ঘুমাতে হবে। এই ঘুমটা কেন? ওই ঘুমের মধ্যে আমার শরীরের কতগুলো রাসায়নিক বিপ্লব ঘটে যায়, যেটা আগামী দিনে আমার সেলগুলোকে আবার নর্মালি অ্যাক্টিভেট করে। আমার যে পুরনো সেলগুলো ছিল সেটার জায়গায় নতুন সেল গ্রো করে। আমার যে ব্লাডের যে ব্যবস্থা ছিল সেই ব্যবস্থাপনায় গুণগত পরিবর্তন হয়। আমার যে হরমোনগুলো ছিল সেটা সকালের একরকম হরমোন, বিকেলবেলার একরকম হরমোন। ইভেন আমি বলি রাতের বেলা 1টা থেকে 1:30 বাজে যে সময় আমরা ঘুমিয়ে থাকবো, তখন লাইট জ্বলবে না। এই অন্ধকার অবস্থায় আমাদের যে হরমোনগুলো বের হয়, এদেরকে সহজ বাংলায় বলে হ্যাপি হরমোন। আমাদের সুখের যে হরমোনগুলো ওই সময়টা বের হয়। অর্থাৎ ওই সময়টা যদি আমি আলো জ্বালিয়ে জেগে থাকি, তাহলে আমার কিন্তু সুখ আমার থেকে দূরে যাবে, ঘুমটা কমে। আপনাকে ঘুমাতে হবে, মনে রাখতে হবে যাদের ঘুম হয় না কতগুলো ফর্মুলা ফলো করতে হবে। আমি মানসিকভাবে কোনো চিন্তা নিয়ে ঘুমাতে যাচ্ছি না, আমি দিনের বেলা ঘুমাবো না, আমি বিকেলবেলা 5টার পরে যখন একটু ছায়া ছায়া পড়বে 1 ঘন্টা হাঁটবো, প্রচুর পানি পান করব, আমি রাত 9টার মধ্যে সব কাজ করব, এবং 9টার পরে আমি টেলিভিশন দেখব না, আমার কাছে কোনো সেল ফোন থাকবে না, আমার বিছানাটাকে পরিবর্তন করে দেব, এবং আমি বলবো যে আমার ঘুম হবে। সবাই করে কি, ও আমার আজকেও বুঝি ঘুম হবে না, এই চিন্তাটা নিয়ে ঘুমাতে যায়।
আপনাকে চিন্তা করতে হবে যে আমি ওষুধ খাওয়ার চাইতে আমি চিন্তা করব আজকে আমি চেষ্টা করব নিজে নিজে ঘুমাবার। আপনি ঘুমাবার সময় কোনো পরিকল্পনা রাখবেন না, কোনো রকম চিন্তা রাখবেন না, আগামী দিনের অ্যাক্টিভিটি আপনি ওই বসে বসে রাত 9টার মধ্যে করে রাখুন, এবং সেটা যদি করেন তাহলে আপনার ঘুমটা আসবে। যদি আপনার মানসিক দুশ্চিন্তা কোনো ব্যাপার থাকে, আপনি চেষ্টা করবেন যে দুশ্চিন্তাগুলোকে কিভাবে ওভারকাম করবেন, কিভাবে আপনি এটাকে মোকাবেলা করবেন। আপনাকে মোকাবেলা করতে হবে। জীবন চালিয়ে যেতে গেলে আপনার গাড়ির চাকা নষ্ট হয়ে গেল, আপনি থেমে গেলেন, থেমে গিয়ে আবার খুঁজে বের করলেন কোথায় রিপেয়ার করা যাবে, গাড়ির চাকা রিপেয়ার করে আবার চলতে শুরু করলেন। জীবনটা তাই, থেমে যাবে, কখনো কখনো আপনাকে থামতেই হবে। গাড়ি চাকা না চললে আপনি থামবেন, কিন্তু মনে রাখবেন এই থামাটাকে আপনাকে শক্তিশালী করে। থামাটাই আপনাকে আবার নতুন করে সাহস দেয়, উদ্দীপনা দেয়, অনেক কিছু বিভ্রান্তি থেকে আপনাকে মুক্তি দেয়। সেজন্য আপনি এই যে স্বাভাবিক নিয়মগুলো অনুসরণ যদি করেন তাহলে ঘুমটা স্বাভাবিক হবে। দুশ্চিন্তা নয়, সুস্থভাবে বেঁচে থাকার কৌশল অর্জন করতে হবে। এটি একটি খুব অ্যাক্টিভ একটি প্রক্রিয়া। আমরা খুব সহসা একেবারে আমাদের যেই অনুশীলন তার মধ্যে কিন্তু আনতে পারি না। আপনি খুবই চমৎকারভাবে বিষয়টির গুরুত্ব তুলে ধরলেন, ধন্যবাদ। আমরা আরেকজন দর্শক যুক্ত হয়েছেন, তার থেকে প্রশ্নটি নিয়ে নেই। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হ্যালো, শুভ সকাল। আমার নাম খালেদা, আমি ঢাকা নারিন্দা থেকে বলছি। আমার প্রশ্নটা মানে আজকে একজন বাংলাদেশের বিখ্যাত একজন মেডিসিন বিশেষজ্ঞ স্যারের কথা শুনছি, আলোচনা শুনছি, সুন্দর, খুব আমার খুব ভাল লাগছে। আমার একটু প্রশ্ন আছে। আমি একটা রুগী, মানে আমি হাইপারটেনসিভ, আমি ডায়াবেটিক, আবার হার্টেরও প্রবলেম আছে। আমি জানতে চাচ্ছি হচ্ছে আমি সকালবেলা ফাস্টিং ব্লাড সুগার কমানোর জন্য কি স্পেসিফিক কোন ওষুধ আছে? এইটা আরেকটা কথা, আমি সকালে খাই এমারিল 2 মিলিগ্রাম, আর নাস্তার আগে আর নাস্তার পরে খাই 2.5 প্লাস 500 লিজেন্টার এম, আর রাতে খাই 2.5 প্লাস 500 লিজেন্টার এম। আমার ডায়াবেটিস মোটামুটি ভাবে কন্ট্রোলে আছে, মানে 3 মাসের গড় 6-এর মতো থাকে। কিন্তু আমার একটা সমস্যা হচ্ছে যে আমার ডায়াবেটিস না হঠাৎ করে এত কমে যায়, 1.6 2 এসে যায়, কিন্তু আমার শরীর কাঁপে না, ঘামে না, কিছুই হয় না, আমি কিছু বুঝতেই পারি না। আমার ছেলে মানে অনেকক্ষণ না, মানে খাওয়া 3 ঘন্টার পর ওই আমারটা টেস্ট করে, যেহেতু বারবার এত কমে যায়। তা আমি কি ওষুধ কমাতে পারি বা আমার কি করা উচিত? এটাই অনেক অনেক ধন্যবাদ। আপনি একটু ছোট করে বলবেন যে এই যে আমরা আলাপ করছিলাম সকালে হাঁটা, এক্সারসাইজ, এই জিনিসটা আপনি কিভাবে করছেন? আচ্ছা, সকালে হাঁটা এক্সারসাইজটাও করতে পারছি না মাস 6 যাবত। কারণ হচ্ছে একটা অদ্ভুত ব্যাপার, আমার ওই হাঁটতে গেলে একটুক্ষণ হাঁটলেই পরে শরীরটা ভারী হয়ে যায়, মানে আমার স্পাইনের সমস্যা আছে, একটু হাঁটতে পারি না। জি, আমরা বুঝতে পেরেছি। জি, অনেক ধন্যবাদ। আপনি অত্যন্ত চমৎকার করে বলেছেন, এবং আপনি আপনার রোগগুলো যে জানেন এবং এই সম্বন্ধে যে চিন্তা করেন, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাই। আমাদের সেলফ অ্যাসেসমেন্ট একটা খুব গুরুত্বপূর্ণ। আপনি নিজের অসুখটাকে নিয়ে আপনি চিন্তা করেন এবং সেটা কীরকম অবস্থায় রয়েছে সেটা। ডায়াবেটিসের ব্যাপারটা হচ্ছে যে 1 নম্বর কথা যে এটার আমাদের শরীরে ইনসুলিনের ঘাটতি হলে ডায়াবেটিস হয়। ইনসুলিন যখন আমাদের যথেষ্ট কমে যায়, যেমন টাইপ 2 ডায়াবেটিস যাদের আমাদের বড় হলে হয়, সেটা আমাদের তখন প্যানক্রিয়াস থেকে ইনসুলিন তৈরি করার সেলগুলো 30% নেমে চলে আসে, 70% ডিস্ট্রয়েড হয়ে যায়। তখন যে পরিমাণ ইনসুলিন তৈরি হওয়ার কথা ছিল না হওয়ার কারণে আমাদের ব্লাড সুগারটা বেড়ে থাকে। এখন দেখেন উনি সবগুলোই মুখে খাওয়ার ওষুধ খাচ্ছেন। এই মুখে খাওয়ার ওষুধগুলোর যে কাজের ধরন এবং যেভাবে সুগার কমায়, তারা কিন্তু কমায় হলো যে ওই যেটুকুন আমার প্যানক্রিয়াসে ইনসুলিন রয়েছে তাকেই নিংড়ে নিংড়ে বের করে, আচ্ছা, তার মধ্য দিয়ে আমাদের কমায়। এটা আসলে আমাদের ইনসুলিনের রিজার্ভটা কমে যায়। আমার যে সারা জীবন যেটুকুন ইনসুলিন নিয়ে আমি সুস্থ থাকতে পারবো, আমার নিজস্ব তৈরি করা ইনসুলিন,
সেটা কমে যায়, যার কারণে এই ডাক্তাররা চিন্তা করছেন সবচেয়ে ভালো ওষুধ হচ্ছে যে আমাদের যেখান থেকে ইনসুলিন তৈরি করে আইলেট সেল বলে, সেটা শরীরে যদি আমি ইমপ্লান্ট করে দিতে পারি, তাহলে আমার শরীরের প্রয়োজন অনুযায়ী যিনি যার ডায়াবেটিস নাই তার খাবারের মাত্রা অনুযায়ী ইনসুলিন তৈরি হয় এবং সেই ইনসুলিন সুগারটাকে নিউট্রালাইজ করে। তো ওরকমভাবে করা, তো এই জন্য সবচাইতে যাদের এরকম ব্লাড সুগার এরকম আপনার উঁচু নিচু হয়ে যায় বা কমে যায়, তাদের ব্লাড সুগার মাপার যেহেতু ব্যবস্থা রয়েছে, সেটার জন্য সবচেয়ে ভালো হলো যে তারা যদি একটু অল্প ইনসুলিন নেন। আচ্ছা, ফাস্টিং ব্লাড সুগারের ব্যাপার হচ্ছে আমাদের বলি যে কাউন্টার রেগুলেটরি হরমোন। ইনসুলিন হচ্ছে আমাদের সুগারকে নামিয়ে দেবে এবং ইনসুলিন সারাদিনই খাবারের মাত্রা অনুযায়ী আমাদের তৈরি হচ্ছে, কিন্তু রাত্রে একটা বিরাট সময় 8 থেকে 10 ঘন্টা আমরা কিন্তু খাচ্ছি না, এবং তখন আমাদের এই ইনসুলিনের অপোজিট হরমোন যেগুলো কর্টিসল, অ্যাড্রিনালিন, এরা গ্রোথ হরমোন, এরা রাত্র 3টা থেকে 4টা বাজে তৈরি হয় এবং এরা তখন সুগারটাকে ফাস্টিং সুগারটাকে বাড়িয়ে দেয়। আপনি কিন্তু খাবার খাচ্ছেন না, কিন্তু হরমোনাল রেগুলেশনের কারণে এই ইনসুলিনের কাউন্টার পার্ট তাদের বিরুদ্ধচারণকারীরা তখন সেই সময় নির্গত হয় এবং তখন ফাস্টিং সুগারটাকে বাড়িয়ে দেয়। তো সেই জন্য রাত্রেবেলা আমাদের ব্যবস্থা করেছি যে একটা লং অ্যাক্টিং ইনসুলিন অল্প একটু নিয়ে থাকলে ওই হরমোনাল অ্যাক্টিভিটিগুলো আপনার মানে কম আপনার উপর চাপ তৈরি করতে পারে। এই জন্য কাউকে রাতের বেলা একটু সামান্য আপনার ইনসুলিন ইনজেকশন দিয়ে দেওয়া যায়। এটা একটা ফ্যাক্টর যেটা আপনি এই কাউন্টার রেগুলেটরি হরমোনকে আপনি সকালবেলা ফাস্টিং সুগারকে এত মানে বেড়ে যাওয়া থেকে মুক্ত করতে পারেন। 2 নম্বর কথা হচ্ছে উনি ব্লাড সুগার মাপছেন, ওনার ব্লাড সুগার নেমে যাওয়াটা কোনো ভালো কাজ নয়। 3-এর নিচে নেমে গেলে ডেফিনেটলি আমাদের শরীরের জন্য ব্রেইনে ইরিভার্সিবল ড্যামেজ হয়ে যাবে, এমন ড্যামেজ হবে যেটার জন্য আমরা কাজ করতে পারবো না। এই জন্য হাইপোগ্লাইসেমিয়া ভালো নয়। তো সেই জন্য ব্লাড সুগার যে ওনার কেমন থাকে গড় দেখছেন এবং প্রতিদিন মাপছেন, সেই অনুযায়ী উনি ওষুধের ডোজটাকে কমিয়ে অ্যাডজাস্ট করতে পারেন। এটা কোনো থাম রুল নাই যে আমাকে এইটুকুন ওষুধ খেতেই হবে। কারো হয়তো বা ওই শুধুমাত্র একটা যে 2.5 উনি খাচ্ছেন সকাল বিকাল, একটা খেলেই ব্লাড সুগার অনেক ভালো থাকে। কারো আবার 5 রকমের ওষুধ দিয়ে ব্লাড সুগার করা যাচ্ছে না। এটা কেন? কারণ হচ্ছে আপনার ইনসুলিন রিজার্ভ কেমন রয়েছে তার উপর নির্ভর করবে। আচ্ছা, তো ওনার যেহেতু ইনসুলিন রিজার্ভ ভালো আছে এবং গড় যেটা হিমোগ্লোবিন A1C ভালো থাকে, উনি সেই অনুযায়ী ওষুধের মাত্রা কমিয়ে তিনি নিতে পারেন। দ্যাট ইজ এ বেটার অপশন। আর একটা কথা আমি বলে দেই, উনি যেটা শরীর ভারী হয়ে যায় এবং স্পাইনের যে প্রবলেম হয়, উনি একটা চমৎকার একটা নবাবী লাঠি নিয়ে হাঁটতে পারেন। বিষয়টি শুরুতে অবতারণা করেছিলাম, আমরা খুঁজছি যে এমন কি আছে আমাদের একসাথে করতে পারলে আমাদের এই যে নানান জটিল অসুখ, একটু আগে যে দর্শক প্রশ্নটি করেছিলেন, এই ধরনের অসুখগুলোকে আমরা দূরে রাখবো। কথা প্রসঙ্গে ঘুমের বিষয়টি আপনি এনেছেন এবং ঘুমের সাথে সম্পর্ক আছে কিন্তু আমাদের মানসিক চাপের। যদি মানসিক চাপ বেশি থাকে ঘুম হবে না, অথবা ঘুম না হলে মানসিক চাপ বাড়তে পারে। এই যে দুটো বিষয়কে যদি আমরা ব্যালেন্স করতে চাই, এখানে আর কি জিনিস আমরা জীবনে যোগ করতে পারি যেটি আমাদের এইখানে একটি চমৎকার ভারসাম্য আনতে সহযোগিতা করবে? বিশেষ করে এখন মেডিটেশনের কথা আসে অনেক, এবং এটি অনেক সায়েন্টিফিক ডিসকাশনে এটি আসছে যে কীভাবে আমরা মেডিটেশনকে আমাদের জীবনের সুস্থতার সাথে যুক্ত করতে পারি। এখানে আপনার অভিমত জানতে চাচ্ছি। ধন্যবাদ। আমাদের জীবনটা আসলে একটা সময় আমরা পার করি এবং তারপরে আপনার আমাদের মৃত্যু হয়। মৃত্যুই চিরন্তন সত্য, এবং এর মধ্য দিয়ে আমরা জীবন হাসি, কান্না, আনন্দ, বেদনায় আমরা জীবন অতিবাহিত করি, কখনো সুস্থ কখনো অসুস্থ। এবং একসময় শিশুকে মা যত্ন নিচ্ছেন, আবার বড় হয়ে আমার দায়িত্ব হচ্ছে মাকে যত্ন নেওয়া। এই খেলা এবং এটাই জীবন। এবং আপনার দেখেন নিজের ভেতরে আপনি যত বলার রয়েছে আমাদের, যে আমাদের যত নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন, সবচাইতে শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে আমাদের স্বাস্থ্য। স্বাস্থ্যটা এমন একটা নিয়ামত যেটা আপনাকে আল্লাহ এমনি দিয়েছেন, আপনি নিজেও জানেন না মায়ের গর্ভে কিভাবে আপনাকে সমস্ত অঙ্গ তৈরি করা হলো। আপনার যেখানে চোখ থাকার কথা সেখানে চোখ, যেখানে নাক সেখানে নাক। কেউ বসে বসে আপনাকে তৈরি করে নাই, উনি ওই হুকুম দিয়ে দিয়েছেন যে তোমার জেনেটিক কোডেই ওখান থেকে তুমি একটা পূর্ণাঙ্গ মানুষ হিসাবে চলে আসবে। তাহলে মানুষকে কী করতে হবে? এই জিনিসটা সবসময় মনে রাখতে হবে যে আমার অরিজিনটা কোথায়, আমার কোথা থেকে আমি এলাম। এই যে আমি একটা ক্ষুদ্র থেকে আমি বড় হচ্ছি, এই বড় হওয়ার জন্য এই চিন্তাটা তাকে কিন্তু একটা পজিটিভ দিকে নিয়ে যাবে।
যে আই স্টার্টেড উইথ এ নেগেটিভ ব্যালেন্স। আচ্ছা, আমি কোনো নিউট্রিশন আমাকে কোনো পুশ করে নাই। আমি 9 মাস মাতৃগর্ভে ছিলাম, আমি মার শরীর থেকে আমার ওই আম্বিলিক্যাল কর্ড দিয়ে নিউট্রিশন গিয়েছে এবং আমাকে একটা সারভাইভ করার মতো আমার হেলথ দিয়েছে। দেখেন, তারপরে আপনি যখন জন্ম নিলেন, আপনি খাবার খাচ্ছেন প্রথাগত নিয়মে, আপনি জানেন না কেন খাবার খাচ্ছেন, আপনার খিদে পায়, আপনি মিষ্টির দোকানে গেলে মিষ্টি খান, আপনি ওই বিরিয়ানি দেখলে বিরিয়ানি খান, ভাত খান, বিভিন্ন রকম উৎসব করেন, পয়লা বৈশাখে পান্তা ভাত খান, আপনি খান। কিন্তু এটাই মানুষের ইনস্টিংক্ট যে আপনাকে বেঁচে থাকার জন্য খাবার খেতে হবে। আপনি একই রকম খাবার আপনি বিভিন্নভাবে বানিয়ে খাচ্ছেন। এই যে একটা পজিটিভিটি, এটা একটা পজিটিভ চিন্তা করতে হবে। তারপরে নেক্সট হচ্ছে এই যে আপনার শরীরের মধ্যেই যে জিনিসগুলো রয়েছে, এটা দিয়ে আপনার গ্রোথ হয়। আপনার হাড় বড় হচ্ছে, আপনার লিভার বড় হচ্ছে, আপনার ব্রেইন ফাংশনিং হচ্ছে, আপনি ক্লাস 1, 2, 3, 4, 5, 6 বয়স অনুযায়ী পড়ে যাচ্ছেন। ক্রমবিকাশ, কি চমৎকার সিস্টেম! আপনার নেগেটিভ চিন্তা করার কোনো সুযোগ নেই, আপনি নেগেটিভে যাচ্ছেন না, আপনার গ্রোথ হচ্ছে। আপনি জিরো থেকে শুরু করেছেন এবং ইউ স্টার্টেড উইথ এ জিরো, আপনি বড় হচ্ছেন। এটাই হচ্ছে আপনার সবচেয়ে বেশি পজিটিভ। এইখান থেকে আমার চিন্তায় চেতনায় একটা মানে ধনাত্মক ইতিবাচক দিক চিন্তা করতে হবে। আপনার চিন্তা করতে হবে আপনার অনেক ঐশ্বর্য, এই যে আপনার শরীরটা শ্রেষ্ঠ নিয়ামত, এটাই সবচেয়ে পজিটিভ। এইটাকে চিন্তা করে আপনি এখন জীবন সংগ্রাম বলে একটি কথা রয়েছে, আপনি জীবিকার জন্য আপনি বিভিন্ন কাজ করেন। এখন মানুষ তার প্রয়োজন কতটুকু নিজে জানে না, প্রয়োজন কোথায় শেষ হবে তাও জানে না, অতিরিক্ত কোথায় যাবে সেটাও জানে না, এবং মানুষ নিজেকে খুব দ্রুত কম্পেয়ার করে। একটা আমেরিকান বুর্জুয়া সমাজে আমেরিকান লোকেরা এত ভালোভাবে থাকে, আমি আমেরিকায় চলে যাব। কানাডিয়ান লোকেরা এরকম থাকে, আমি কানাডায় যাব। কেউ বলে না আমি সোমালিয়ায় গিয়ে সেটেল করব। কেন বলে না সোমালিয়ায় সেটেল করার কথা? কেন বলে না কেনিয়ার কথা? কেন তারা আমেরিকায় যেতে চায়? এই কারণে যে মানুষ কম্পেয়ার করতে পারে, চায়, শুধু কম্পেয়ার করে একজনের সাথে একজন। তো এই জায়গাগুলোকে বন্ধ করতে হবে। এইটা একটা ঘোড়ার দৌড় প্রতিযোগিতা। আচ্ছা, আপনাকে এই দৌড় থামাতে হবে। মানসিক চাপ আপনি কমান, আপনার যে কাজ আপনি যেটা পারেন সেইটুকুন কাজ করুন, সেটার মধ্যে একটা সন্তুষ্ট থাকার একটা জায়গা থাকবে। আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছেন, আমরা দেখি ছোট করে নেব। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমার বাসা সরাইপুরহাটে। জি, আমার সমস্যা 1 মিনিট টেনশন করলে বা প্রচন্ড রোদ গরম হলে আমার গা কাঁপে, মানে শরীরে হার্টবিট বেড়ে যায়। সেটা 114 বা 110 বা এরকম, মানে 100-র উপরে থাকে হার্টবিট। আচ্ছা, তখন প্রচন্ড শরীর খারাপ লাগে, হাত পা গা কাঁপে, বিছানা থেকে উঠতে পারি না। এতদিন এরকম হতো, এখন বর্তমানে একটু বুকে হালকা ব্যথা অনুভব করি এবং শ্বাসকষ্ট হয়। আমি শ্বাসকষ্ট ছোট থেকে আছে, বেক্সিক্যাপ নিই, কিন্তু এখন বেক্সিক্যাপ নিয়েও শ্বাসকষ্টটা কন্ট্রোলে আসছে না। এখন কি করব আমি? জি জি, অনেক ধন্যবাদ। আমাদের খুব অল্প সময় আছে, একটু তাড়াতাড়ি যদি আমি বলবো, আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি, আপনার কোনো অসুখ না থাকলেও মানসিক চাপ আপনাকে অসুস্থ করবে, নতুন অসুখ নিয়ে আসবে। অর্থাৎ আপনি যদি মানসিক চাপে অনবরত ভোগেন, আপনার ব্লাড প্রেশার হবে, আপনার ডায়াবেটিস হবে, আপনার হার্ট অ্যাটাক হবে, আপনার স্ট্রোক হবে। এইটা কিন্তু মনে রাখতে হবে। এই জন্য মানসিক চাপের যে উনি যে বললেন, যখন আমাদের মনের ভেতরে এরকম চিন্তা আসে, কোনো বিষয় নিয়ে একটা ভীতি জাগা নিয়ে, অস্বস্তি জাগা নিয়ে, উদ্বিগ্নতা জাগা নিয়ে কোনো অনুভূতি আসে, তখন আমাদের শরীরের নার্ভাস সিস্টেম, সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমটা অ্যাক্টিভেটেড হয়, এবং তার লক্ষণ হিসাবে হৃৎপিণ্ডের গতি বেড়ে যাবে, নিঃশ্বাস নিতে কষ্ট হবে, বুকে চাপ অনুভূত হবে, মনে হয় আমি এখনই অজ্ঞান হয়ে পড়ে যাব। সেই জন্য সেই সময়টায় আপনি ওই যে বিষয়গুলো, মানসিক চাপ ভুলে গিয়ে আপনি অন্য একটি কাজে নিয়োজিত হন। আপনি একটু বই পড়া শুরু করেন, একটা ভালো চমৎকার একটা আনন্দের গান শোনেন, আপনি একটা ভালো চমৎকার আপনি ওই টেলিভিশন সিরিয়াল দেখেন, একটা কমিক দেখেন, একটা জোক দেখেন, আপনি অন্যের সাথে একটা ফোন কথা বলে একটা পজিটিভ বিষয় নিয়ে কথা বলেন, আপনি সামাজিক কাজকর্মে নিয়োজিত হন। যারা বিশেষ করে এরকম মানসিক চাপে থাকে তাদেরকে নিয়োজিত করে দেওয়া উচিত যে তারা বিভিন্ন সামাজিক গঠনমূলক কাজে এবং সেবামূলক কাজে তারা নিয়োজিত হবেন, যাবেন এবং দুঃখী মানুষদের মধ্যে কিছু সময় কাটাবেন এবং তাদের জন্য কিছু করার চিন্তা করবেন, তাহলে তাদের মানসিক চাপ কমে যাবে। অনেক ধন্যবাদ ডক্টর খান আবুল কালাম আজাদ। আমরা আরও অনেকখানি সময় পেলে ভালো লাগতো, কিন্তু আজকে শেষ করছি, ভবিষ্যতে আবার আপনাকে যুক্ত করব।
ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, শেষ করছি সময় সময় আজকের যে আমাদের আয়োজন, আমরা কথা বলছিলাম সর্বরোগের মহৌষধ প্রসঙ্গে। আমরা ডক্টর খান আবুল কালাম আজাদের কাছ থেকে যে উপদেশগুলো পেয়েছি, বিশেষ করে আমাদের শরীরের অক্সিজেন, পানি এবং আমাদের যে পুষ্টি উপাদান, এই তিনটির যে সুসমন্বিত একটি ভারসাম্য আমাদের শরীরে দরকার, সেটি তিনি গুরুত্ব দিয়েছেন এবং কিভাবে আমরা এই ভারসাম্য অর্জন করতে পারি, বিশেষ করে তার সাথে আমাদের জীবনাচরণ এবং আমাদের ঘুম সব কিছু আলোচনায় এসছে। আমরা চেষ্টা করব এই ভারসাম্য অর্জনের মাধ্যমে আমাদের জীবনের যে জটিল অসুখগুলো আছে সেগুলো আমরা দূরে রাখার এবং আপনাদের সকলের জীবন আনন্দময় হোক, সুস্থ থাকুক, সেই প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি।